মেহের ডিগ্রি কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন চৌধুরী, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের আমাদের থার্ড পার্ট থেকে আমরা আলোচনা করব। তো আমাদের বিগত ক্লাসগুলো ধারাবাহিকতায় আমরা আজকে যে ক্লাসটা আমরা আলোচনা করব, তোমরা জানো আমরা যেই চ্যাপ্টারটা আমরা পড়তেছিলাম, আমাদের চ্যাপ্টারটা ছিল গ্যাসের গতিতত্ত্ব। চ্যাপ্টারটা ছিল আমাদের গ্যাসের গতিতত্ত্ব। তো তোমরা জানো এখানে আমরা আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলো, আমরা গতিতত্ত্ব অনুসারে আমরা চাপের রাশিমালাগুলো আমরা বের করছিলাম। খুব ইম্পর্টেন্ট যেটা ছিল চাপের রাশিমালা, তোমরা জানো এখান থেকে আমাদের অনেক অঙ্ক থাকে, আমরা সেগুলো আলোচনা করছিলাম। আজকে আমরা ঠিক এরপর থেকে আলোচনা করব। তো আমরা এখানে গতিতত্ত্বের আমরা আরও কিছু সমীকরণ আমাদের প্রতিপাদন বাকি ছিল, আমরা সেই সমীকরণগুলো আরও দুই একটা সমীকরণ আছে যেগুলো আমরা প্রতিপাদন করব আজকে, যেগুলো আমাদের অঙ্ক করতে লাগবে। এছাড়াও আমরা যেটা দেখব, আমি গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে আমরা বিভিন্ন গ্যাসের সূত্রগুলো আমরা প্রতিপাদন করতে পারি, যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র। আমি বলছিলাম এগুলো প্রতিপাদন করা যায় গতিতত্ত্বের সাথে। আজকে আমরা সেগুলো করব, সেগুলো আমরা প্রতিপাদন করব আজকে। সাথে সাথে আমরা ডিগ্রি অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা, এটা নিয়েও আমরা আলোচনা করব। সাথে সাথে আমরা দেখব যে গড়মুক্ত পথের রাশিমালা, এগুলি দেখব। আমাদের যদি সময় থাকে তাহলে আমরা অ্যাভোগাড্রোর সূত্র, যে মানে আদর্শ বাস্তব গ্যাসগুলো যে সূত্র মেনে চলে, আমরা সেই সূত্রটাও প্রতিপাদন করার চেষ্টা করব যদি আমাদের সময় থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আসো আমরা গত ক্লাসে আমরা তোমাদেরকে যে জিনিসগুলো আলোচনা করছিলাম, আমাদের সেগুলো ছিল আমাদের চাপের সমীকরণ পিভি ইজ ইকুয়াল টু 1/3 mn c²। আমরা এই সমীকরণটা গত ক্লাসে আমরা প্রতিপাদন করছিলাম, তোমরা এটা জানো। এটাকে আমরা বিভিন্ন ইয়েতে নিয়েছিলাম। আমরা বলছিলাম যে m একটা অনুর ভর, nটা হলো অনুর সংখ্যা, তাহলে অনুর মোট ভর ক্যাপিটাল M, তাহলে আমরা এটাকে 1/3 mc² এভাবে লিখতে পারি। বা আমরা সমীকরণ প্রুফ করছিলাম p ইজ ইকুয়াল টু 1/3 রো c², এটা আমরা প্রতিপাদন করছিলাম। আবার আমরা একক আয়তনে চাপটা তার গতিশক্তির 2/3, এটা আমরা প্রুফ করছিলাম গত ক্লাসে। আমরা এই সমীকরণগুলো প্রুফ করছিলাম। তো তোমরা এখানে দেখো আরো দুইটা যে সমীকরণ আমরা প্রতিপাদন করব। তোমরা জানো, আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু 1/3 mc²। একটু আগে আমি এটা দেখছি, আমরা এটা জানি। আবার আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু RT, পিভি ইজ ইকুয়াল টু nRT। আমরা যদি এক মৌল গ্যাস বিবেচনা করি, তো সেই ক্ষেত্রে আমাদের এক মৌল বিবেচনার কারণে এখানে আমরা nটা লিখি নাই। তাহলে দেখো এই দুইটা সমীকরণ থেকে তুমি লিখতে পারো 1/3 mc² ইজ ইকুয়াল টু হলো কি RT। তোমরা খেয়াল করো, আমি যদি এখানে এটা লিখি 2/3 হাফ mc² ইজ ইকুয়াল টু RT, আশা করি কোনো তোমাদের সমস্যা নাই, কারণ আমাদের এই 2টা কাটাকাটি চলে গেলে আমাদের একই থাকতেছে। কিন্তু এখানে আমরা হাফ mc² সমান আমরা গতিশক্তি E লিখতে পারি। হাফ mc² সমান গতিশক্তি E, তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়ালো? আমরা E ইজ ইকুয়াল টু 3/2 RT। তো প্রিয় শিক্ষার্থী, এটা একটা আমাদের সমীকরণ। আজকে আমরা নতুন যেটা দেখলাম, এটা একটা সমীকরণ E ইজ ইকুয়াল টু 3/2 RT। এটা তোমরা মনে রাখবা,
এটা গতিশক্তির সমীকরণ। আমরা গতিশক্তি যদি বের করতে হয় তাহলে আমরা এই সমীকরণটা বের করব। তবে এটা এক মৌল গ্যাসের গতিশক্তি। এটা এক মৌল গ্যাসের গতিশক্তি। আমরা যদি এটা প্রুভ করি এক মৌল গ্যাসের গতিশক্তি। তো তোমরা ইতিমধ্যে আবার জানো যে এক মৌল গ্যাসে অণু সংখ্যা সমান থাকে এবং এক মৌল গ্যাসে আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে 6.023 × 10⁻23 টি অণু থাকে। মানে এক মৌল গ্যাসে আমরা জানি অণু সংখ্যা সমান থাকে। তাইলে আমরা যদি অ্যাভোগাড্রো সংখ্যা সংখ্যক অণু থাকে, তাহলে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে আমার সমীকরণটা কি দাঁড়ায় দেখো। আমি যদি লিখি E/Na, ধরো অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে এটাকে আমরা লিখতে পারি ধরো ইবার দিলাম আমরা, এটা একটা গতিশক্তি। তাহলে আমার সমীকরণটা কি দাঁড়াচ্ছে এখানে 3/2R/Na/T। আমরা যদি এই 1 নম্বর সমীকরণে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে একটি অণুর গড় গতিশক্তি বের হয়। এটাও আমার গতিশক্তি, কিন্তু আমি যখন অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করছি, আমরা জানি এক মৌল গ্যাসে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, মানে 6.023 × 10⁻23 টি অণু থাকে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে এখানে একটি অণুর গড় গতিশক্তি বের হয়, একটি অণুর গড় গতিশক্তি। তাহলে 3/2 আমরা উভয় পক্ষে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করছি। তাহলে আমাদের এখানে কি দাঁড়ায় তোমরা দেখো, এটা সমান কি দাঁড়ায়, এই আর একটা ধ্রুবক, এনও ধ্রুবক, 3/2 ধ্রুবক। তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পারি, এই R/n কে আমরা লিখতে পারি কি 3/2 কে। কেটাও একটা ধ্রুবক, এটাকে আমরা বলি বোল্টজম্যান ধ্রুবক। এই কেটাকে আমরা বলি বোল্টজম্যান ধ্রুবক। বোল্টজম্যান ধ্রুবক। তো তোমরা আসো, আমরা যদি এখন এই তাহলে আমরা এখন কি পাইলাম আলটিমেটলি, তোমরা দেখো E bar ইজ ইকুয়াল টু হলো 3/2 kT। তাহলে এটা হলো এক মৌল গ্যাসের গতিশক্তি। আমরা যখন দরকার তখন আমরা এই সমীকরণটা বের করব। আর একটি অণুর গড় গতিশক্তি, আমরা একটি অণুর গড় গতিশক্তি যদি বের করি তখন আমরা এই সমীকরণটা ব্যবহার করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই দুইটা সমীকরণও আমাদের ইম্পর্টেন্ট আছে। আমরা এই দুইটা সমীকরণ আমরা খেয়াল রাখবো। আমরা গত ক্লাসে যে সমীকরণগুলো এস্টাবলিশ করছি তার সাথে আমাদের আবার এই দুইটা সমীকরণও তোমরা খেয়াল রাখবে, এগুলো অঙ্ক করতে কাজে লাগবে। তো আমরা গত ক্লাসে আরেকটা সমীকরণ আমরা প্রতিপাদন করছিলাম, তোমাদের মনে আছে কিনা? সমীকরণটা ছিল কি, সি প্রপোর্শনাল টু √/T, গড় বর্গের বর্গমূলের মানটা তার পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তা আমরা দেখো এই সূত্রগুলো ব্যবহার করে আমরা যদি কিছু আমরা অঙ্ক অবশ্য পরে আরো আমরা আশা করি ব্যাপকভাবে করার চেষ্টা করব। তো এমনি এখন যদি আমরা একটা তোমাকে যদি বলি, সাধারণ তাপমাত্রা এবং চাপে, আমরা যদি প্রমাণ তাপমাত্রা এবং চাপে বায়ুর গড় বর্গের বর্গমূল যদি নির্ণয় করি, বায়ুর অণুগুলো যেগুলো আছে সেগুলো যদি আমরা গড় বর্গের বর্গমূল নির্ণয় করতে চাই, তাহলে আমরা গড় বর্গের বর্গমূল কিভাবে নির্ণয় করতে চাইবো? আমাকে যদি বায়ুর ঘনত্বটা দেওয়া থাকে, বায়ুর ঘনত্ব 1.29 kg/m³, যদি তোমাকে এরকম দেওয়া থাকে তাহলে তুমি কিভাবে বের করবা? তুমি এখানে দেখো আমার এখানে কি কি দেওয়া আছে। আমার বায়ুর ঘনত্ব মানে ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করলে 1.29
কেজি পার মিটার কিউব, বা এর ঘনত্ব এত দেওয়া আছে। আমরা প্রমাণ তাপমাত্রা এবং চাপে আমরা এখানে প্রমাণ চাপ যদি পি ধরি, আমরা জানি 101,325 প্যাসকেল। গড় বর্গের বর্গমূলকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? সি দ্বারা। সি ইকুয়াল টু হোয়াট? তাইলে আমার এই তথ্যগুলো দেওয়া আছে, এখান থেকে আমাকে সিটা বের করতে হবে। তো আমরা সমীকরণটা কি জানি? আমরা দেখো বের করছিলাম সি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 3p/ρ। আমাদের এরকম একটা সমীকরণ আছে। তো আমরা যদি এখানে যদি মানটা বসাই, তাহলে আমার এখানে কত আসে দেখো, 3p হলো, আর ঘনত্ব হইলো কত, 1.29। তাহলে তোমরা প্রিয় শিক্ষার্থী খেয়াল করছো, এখানে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এখানে ক্যালকুলেটর দিয়ে করলে আমাদের রেজাল্টটা চলে আসবে। সেই ক্ষেত্রে যাই আসে, যেহেতু এটা গড় বর্গের বর্গমূল, তাহলে এটার মানটা ব্যাগ। তাহলে ব্যাগ যেহেতু আমরা জানি, ব্যাগের এককটা আমার এখানে কি হবে, যা আসে এটা হবে কি মিটার পার সেকেন্ড। তাহলে আশা করি তোমরা এটা এই ধরনের অঙ্ক করতে পারবা সূত্রগুলো ব্যবহার করে। আমরা পরে আরো করব। এখানে আমরা যদি আরেকটা অঙ্ক আমরা যদি দেখি, যে আমরা নির্দিষ্ট চাপে তো প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা যদি এরকম একটা যদি আমার প্রশ্নটা থাকে, নির্দিষ্ট চাপে কোন তাপমাত্রায় নাইট্রোজেনের গড় প্রমাণ তাপমাত্রা এবং চাপের গড় বর্গের বর্গমূলের দ্বিগুণ হবে। প্রমাণ তাপমাত্রা এবং চাপের যদি আমরা গড় বর্গের বর্গমূলের দ্বিগুণ হবে কোন চাপে, নির্দিষ্ট চাপে কোন তাপমাত্রা, তাহলে আমার তাপমাত্রাটা বের করতে হবে। তাইলে নির্দিষ্ট চাপে, ধরো চাপটা আমার স্থির, তো তাইলে আমার প্রমাণ তাপমাত্রা আমরা জানি কত, 273 কেলভিন। আর গড় বর্গের বর্গমূল হলো কত আমার, ধরো C1 সমান C ধরলাম। তাহলে প্রমাণ তাপমাত্রায় যেই গড় বর্গের বর্গমূল থাকে তার দ্বিগুণ হলে, তাহলে তার দ্বিগুণ হলে কত হবে, C2 = 2C। তখন তার তাপমাত্রাটা কত, T2 = হোয়াট? তাহলে দেখো প্রশ্ন অনুযায়ী আমরা যেটা দেখলাম, প্রমাণ তাপমাত্রা এবং চাপে যেই গড় বর্গমূলটা থাকে সেটা দ্বিগুণ হইলে তখন তার তাপমাত্রাটা কত, তাহলে আমার T2টা বের করতে হবে। তোমরা দেখো, আমরা গত ক্লাসে আমরা যে সমীকরণটা প্রতিপাদন করছি, সমীকরণটা কি ছিল আমাদের? আমরা বলছিলাম যে C² = T। তার মানে আমি যদি লিখি, আমি লিখতে পারবো C1/C2 = √T1/T2। তাইলে এখানে যদি আমরা মানগুলি বসাই, C1 সমান আমার কত, C, আর C2 হলো কত, 2C। তাহলে আমার এখানে √T1 হলো 273, আর T2টা আমাকে বের করতে হবে। তা আমরা যদি এখানে যদি স্কোয়ার করি, স্কোয়ার করলে কত আসছে, 1/4 273/T2। তাহলে দেখো T2 = 273 × 4। T2 সমান আমরা পাইলাম কত, 273 × 4। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 4 3 4 12 29 9, তাহলে 4 3 4 12 2 1 4 7 8 29 2 9।
তাহলে আমার আসতেছে কত এখানে? হ্যাঁ, সরি, 273 4 দ্বারা করলে 1092 এত কেলভিন। থ্যাংক ইউ। তো দেখো আমরা এটা ক্যালকুলেশন করলে 1092 এত কেলভিন থাকে। তাহলে তোমরা অঙ্কটা বুঝছো কোন তাপমাত্রা, তাহলে আমরা তাপমাত্রাটা এখানে বের করে ফেললাম। তো প্রিয় শিক্ষার্থী, আসলে আমি জাস্ট তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে আমাদের সূত্রগুলোর ইউটিলাইজটা, যে আসলে সূত্রগুলো আমরা এইভাবে ব্যবহার করব, এইভাবে আসলে আমাদের অনেক ব্যবহার আছে। আমরা এগুলো পরে আরো অঙ্ক নিয়ে বেশি আলোচনা করব। আজকে জাস্ট আমরা একটু এখানে দেখলাম। তো এখন আসো আমরা ইম্পর্টেন্ট যে জিনিসটা এখন আলোচনা করব। আমি তোমাদেরকে আজকে আলোচনার শুরুতেই আমি তোমাদেরকে যেটা বলছি যে আমরা গতিতত্ত্বের সাহায্যে গ্যাসের সূত্রগুলো আমরা প্রতিপাদন করব। তো এখন গ্যাসের সূত্রগুলো প্রতিপাদন করতে হলে প্রথমে আমরা আগে দেখো অ্যাভোগাড্রোর সূত্রটা প্রতিপাদন করব। আমরা প্রথমে অ্যাভোগাড্রোর সূত্রটা আমরা প্রতিপাদন করব। গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে আমরা অ্যাভোগাড্রোর সূত্রটা প্রতিপাদন করব। তো তোমরা ইতিমধ্যে অ্যাভোগাড্রোর সূত্রটা আমরা জানি যে একই তাপমাত্রা এবং চাপে সমায়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা জানি অ্যাভোগাড্রোর সূত্র থেকে, একই তাপমাত্রা এবং চাপে সমায়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। তো এই যে সমায়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে, এটা আমরা গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে আমরা কিভাবে প্রতিপাদন করব। তো তুমি এখানে একটা জিনিস দেখো, আমরা গতিতত্ত্ব থেকে আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু 1/3 mn c স্কয়ার। আমরা এটা জানি পিভি ইজ ইকুয়াল টু 1/3 mn c স্কয়ার। একই তাপমাত্রা এবং চাপের সমায়তনে, তাহলে এখানে আয়তন সেম, তাহলে আমরা আয়তনটাকে আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে চাপ আমরা প্রথম ক্ষেত্রে যদি ধরি একই তাপমাত্রা এবং চাপের চাপও সেম, তাহলে আমরা এখানে লিখতে পারি কি m1 n1 c1, বা আমরা এখানে লিখতে পারি 1/3 m2 n2 c2 স্কয়ার, এটা লিখতে পারি। তাইলে প্রিয় শিক্ষার্থী, তোমরা একটা জিনিস খেয়াল করো, একই তাপমাত্রা এবং চাপে তাপমাত্রা যদি আমার সমান থাকে, তাহলে আমরা জানি তাপমাত্রা সমান থাকলে তাদের গতিশক্তিটা সমান থাকবে। তাহলে গতিশক্তি যদি সমান থাকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, হাফ m1 c1 স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ m2 c2 স্কয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি m1 c1 স্কয়ার ইজ ইকুয়াল টু m2 c2 স্কয়ার, এটা লিখতে পারি। তাহলে আমরা যদি এটাকে দাও 1 নাম্বার, এটাকে দাও 2 নাম্বার, আমরা যদি এই দুইটা সমীকরণ যদি আমরা কম্পেয়ার করি, বা এই দুইটা সমীকরণ তুমি যদি অনুপাত করো, কাটাকাটি গেলে আমার কত থাকবে, 1 নম্বর 2 নং থেকে আমরা কত পাই, 2 নং হইতে আমরা যদি দুটো অনুপাত করি, তাহলে এগুলো কাটাকাটি চলে যাবে। তাহলে আমার কত থাকবে, n1 ইজ ইকুয়াল টু n2। তাহলে দেখো একই তাপমাত্রা এবং চাপ, আমরা যখন এই শর্তটা এখানে প্রয়োগ করছি গতিতত্ত্বে, গ্যাসের গতিতত্ত্বের যে সমীকরণটা আছে সেখানে যখন আমরা এটা প্রমাণ করছি, তখন পাইছি কি আমরা n1 ইজ ইকুয়াল টু n2। এই কথাটাই আমরা অ্যাভোগাড্রো সূত্রে বলছিলাম যে একই তাপমাত্রা এবং চাপে সমায়তনের সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। দেখো সকল গ্যাসে সমান সংখ্যক, এখানে প্রথম পাত্রে অণু সংখ্যা ছিল n1, দ্বিতীয় পাত্রে অণু সংখ্যা ছিল n2, এই দুইটা সমান। তাহলে গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে আমরা অ্যাভোগাড্রো সূত্রটা তোমার কি এভাবে আমরা প্রতিপাদন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝছো। এখন আসো আমরা গতিতত্ত্বের সাহায্যে আমরা বয়েলের সূত্রটা প্রতিপাদন করব। গতিতত্ত্বের সাহায্যে আমরা বয়েলের সূত্রটা প্রতিপাদন করব। তাহলে আমরা বয়েলের সূত্র থেকে তোমার কি আমরা কি জানি, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন একটা গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। তোমরা খেয়াল করো, বয়েলের সূত্র থেকে আমরা যেটা জানি, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন
তার চাপের ব্যস্তানুপাতিক যখন টিটা স্থির থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বয়েলের সূত্র থেকে আমরা জানি ভি প্রপোর্শনাল টু 1/p, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক, এটা আমরা জানি। এখন এই সূত্রটাকে আমরা যদি গতিতত্ত্বের সাহায্যে তোমাকে আমরা প্রমাণ করতে চাই, তাহলে গতিতত্ত্ব থেকে তোমরা জানো, আমরা একটু আগে আমি লিখছি পি ইজ ইকুয়াল টু বা পিভি পিভি ইজ ইকুয়াল টু 1/3 mn c স্কয়ার, এটা আমরা জানি গতিতত্ত্বের সমীকরণ থেকে আমরা এটা জানি। তো এখানে দেখো তাপমাত্রা স্থির, আমার তাপমাত্রা যদি স্থির থাকে, তোমার এখানে দেখো তাপমাত্রা যদি স্থির থাকে, গ্যাসের অণুগুলোর ব্যাকটা সেম থাকে, তাহলে ব্যাক সেম, গতিশক্তি সেম, তাহলে দেখো সি ধ্রুবক, আমার পরিবর্তন হয় না, এম তো ধ্রুবক, এন ধ্রুবক, 1/3 ধ্রুবক, তার মানে এই পাশে আমার প্রত্যেকটা ট্রাম তোমার কি আমার ধ্রুবক থাকে। তাহলে এই পাশে যেহেতু প্রত্যেকটা ট্রাম আমার ধ্রুবক থাকে, তাহলে আমরা এখানে লিখতে পারবো টিভি ইজ ইকুয়াল টু ধ্রুবক। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি খেয়াল করে থাকো, আমরা গতিতত্ত্ব থেকে আমরা এই সমীকরণটা লিখছি। তো এখন যেহেতু এটা স্থির তাপমাত্রা, বয়েলের সূত্রটা যেহেতু স্থির তাপমাত্রার ক্ষেত্রে প্রযোজ্য, তার মানে স্থির তাপমাত্রায় তাদের গতিশক্তি সেম, ব্যাক সেম, এন সেম, এম এটাও পরিবর্তন হয় 1/3, তাহলে এই পাশের টার্মগুলো সব ধ্রুবক, আমরা ধ্রুবক লিখলাম। তাহলে এখান থেকে আমি লিখতে পারি ভি প্রপোর্শনাল টু 1/p, যেটা আমার ছিল কি তোমার কি আমার বয়েলের সূত্র। তাইলে তোমরা এটাও দেখলা যে আমরা গতিতত্ত্ব থেকে আমরা কিভাবে তোমার কি আমরা বয়েলের সূত্রটা প্রতিপাদন করতে পারি, আমরা সেটা দেখলাম। এবার আসো আমরা চার্লসের সূত্রটা প্রতিপাদন করব। তাইলে তোমরা চার্লসের সূত্রটা আমরা কি জানি, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, মানে আমরা জানি ভি প্রপোর্শনাল টু টি যখন পিটা স্থির। তাহলে আমরা যেটা পড়লাম যে চার্লসের সূত্র থেকে আমরা জানি কি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তনটা তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তাইলে এই ক্ষেত্রে দেখো, আমরা গতিতত্ত্ব থেকে যদি এই জিনিসটাকে আমরা প্রতিপাদন করতে চাই, তাহলে আমরা গতিতত্ত্ব থেকে আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু 1/3 mn c স্কয়ার, এটা আমরা জানি। তাইলে তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু 1/3 mn c স্কয়ার, এখানে চাপটা স্থির, আমার এই চাপটা স্থির। তাহলে আমরা যদি চাপটাকে ওই পাশে নিয়ে যাই 1/3 mn c স্কয়ার বাই p, পিটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এখানে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, চাপ স্থির, তাপমাত্রা আমার স্থির না, তাহলে আমার এখানে সিটা স্থির না। আমরা জানি সিটা স্থির হবে তখনই যখন তোমার তাপমাত্রাটা স্থির থাকবে, তখন তোমার ব্যাগও পরিবর্তন হবে না। কিন্তু যেহেতু এখানে তাপমাত্রা স্থির না, তাহলে ব্যাগ পরিবর্তন হবে। তাহলে পি স্থির, শর্ত অনুযায়ী পি স্থির, এম তো স্থির, এন স্থির, 1/3 স্থির। তাহলে এখানে সি ছাড়া এই পাশের বাকি টার্মস গুলো আমার কি স্থির। তাহলে বাকি টার্মগুলো যদি স্থির হয়, তাহলে আমরা কি লিখতে পারবো, ভি প্রপোর্শনাল টু সি স্কয়ার। তাইলে তোমরা এই জিনিসটা বুঝতে পারতেছো, যেহেতু আমার চার্লসের সূত্রের শর্তটা হলো পি স্থির, তাহলে চাপ স্থির হওয়ার কারণে আমার এই চাপ স্থির, এম স্থির, এন স্থির, বাট সিটা স্থির নয়, তাহলে আমরা সেখান থেকে লিখছি ভি প্রপোর্শনাল টু সি স্কয়ার। তো ইতিমধ্যে তোমরা আবার একটা জিনিস জানছো, সেটা হলো সি স্কয়ার প্রপোর্শনাল টু টি। এটা আমরা আজকেও বলছি, গত ক্লাসেও আমরা এটা প্রুভ করছি, সি স্কয়ার গড় বর্গের বর্গমূলের মানটা তার পরম তাপমাত্রার সমানুপাতিক, এটা আমরা আগেও প্রুভ করছি। তো তাইলে আমি যেহেতু এখানে জানি ভি প্রপোর্শনাল টু সি স্কয়ার আর সি স্কয়ার প্রপোর্শনাল টু টি, তার মানে আমি কি লিখতে পারবো, ধরো এটা 1 নম্বর সমীকরণ, 1 নম্বর, এটা দাও 2 নম্বর। তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমরা যেটা লিখতে পারবো সেটা হলো যে কি ভি প্রপোর্শনাল টু টি, যেটা আমার ছিল কি বয়েলের সূত্র, যেটা আমার ছিল কি চার্লসের সূত্র। তাইলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যেটা দেখলাম যে গ্যাসের
গতিতত্ত্ব থেকে আমরা চার্চের সূত্রটাকে আমরা তোমাকে প্রতিপাদন করলাম। এখন আসো গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র। গতিতত্ত্বের সাহায্যে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রটা আমরা প্রতিপাদন করব। তো প্রথমে আগে আসো ডাল্টনের আংশিক চাপ সূত্রটা আসলে কি। তো আমরা যেটা জানি যে নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের পাত্রে যদি অনেকগুলি গ্যাস থাকে, তো সংশ্লিষ্ট গ্যাসগুলোর যেই চাপটা, সেই চাপটা হবে তাদের আংশিক পৃথক পৃথকভাবে যে গ্যাসগুলো আছে তাদের আংশিক চাপের সমষ্টির সমান। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা ব্যাপারটা বুঝছো। ব্যাপারটা এইরকম, আমার একটা নির্দিষ্ট তাপে, আমার যদি একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট আয়তন যদি থাকে, আমার যদি একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট আয়তন যদি থাকে, নির্দিষ্ট আয়তনে যেই গ্যাসগুলি থাকবে, ধরো এখানে একাধিক গ্যাস আছে, সেই গ্যাসগুলোর চাপটা, সেই গ্যাসগুলো মোট চাপটা তোমার কি হবে, এখানে যেই যে গ্যাসগুলি আছে প্রত্যেকটার আলাদা আলাদা ভাবে তাদের আংশিক যেই চাপ আসে সেই চাপের সমষ্টির সমান। এটা হলো আমার ডাল্টনের আংশিক চাপ সূত্র। তাহলে এটা যদি আমরা প্রতিপাদন করতে চাই, তোমরা দেখো এখানে আমরা গতিতত্ত্ব থেকে যদি প্রতিপাদন করতে চাই, তাহলে গতিতত্ত্ব থেকে আমরা জানি P is equal to 1/3 rho c স্কয়ার। তাহলে rho 1 c1 স্কয়ার 1/3 rho 2 c2 স্কয়ার। তাহলে এখন তুমি এখানে দেখো, আমরা যদি আমি যে কথাটা বলতে চাই, আমাদের এখানে যে পাত্রের ভিতরে যদি অসংখ্য গ্যাসের অণুসমূহ থাকে, প্রত্যেকটা গ্যাসের চাপটা, ধরো এখানে টোটাল চাপটা কত হবে, প্রত্যেকটা গ্যাসের আমি যদি এরকম চাপগুলোকে যোগ করি, তাইলে এই চাপের যোগগুলো সমান। মানে আমি এখানে তোমার যেটা দেখলাম, একটা পাত্রে যেই গ্যাসগুলি থাকবে সেই গ্যাসগুলোর টোটাল চাপের সমীকরণ হবে এটা। এটা আমরা গতিতত্ত্ব থেকে লিখতে পারি। টোটাল চাপের সমীকরণ হবে P is equal to 1/3 rho 1 c1 স্কয়ার বা প্লাস 1/3 rho 2 c2 স্কয়ার, এরকম যোগফলের সমষ্টি হবে। তা আমি যদি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে তাদের চাপটা বের করতে চাই, যেমন আমি যদি P1 লিখি, তাহলে P1 সমান আমি কি লিখতে পারবো, 1/3 rho 1 c1 স্কয়ার, বা P2 যদি লিখি 1/3 rho 2 c2 স্কয়ার। তাহলে তোমরা তো এখানে দিক এটা তো দেওয়াই আছে যে টোটাল চাপটা তাদের প্রত্যেকটা যে আংশিক যে চাপ আছে তাদের চাপের যোগফলের সমান। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যে জিনিসটা আসলে এখানে দেখলাম যে গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে আমরা গ্যাসের যেই সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা প্রতিপাদন করতে পারি। আমরা সেই সূত্রগুলো এখানে দেখলাম। আশা করি তোমরা এটা ভালো করে বুঝছো। আমরা এখন যেটা দেখব, স্বাধীনতার মাত্রা। প্রিয় শিক্ষার্থী, আমরা স্বাধীনতার মাত্রা বলতে আমরা কি বুঝবো? তোমরা একটা জিনিস খেয়াল করো, কোনো একটা গতিশীল সিস্টেম, মানে সিস্টেমের সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য তার যতগুলো স্থানাঙ্কের প্রয়োজন হয়, আমরা একটা গতিশীল সিস্টেমটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য তার যতগুলো স্থানাঙ্কের দরকার হয়, সেটাই হলো তার স্বাধীনতার মাত্রা। যেমন ধরো আমার এই কলমটা মুভ করতেছে, এখন এই কলমটার অবস্থান যদি আমার ব্যাখ্যা করতে বলি, কলমটার অবস্থান যদি আমাকে ব্যাখ্যা করতে বলি, তাইলে তোমার তার কয়টা স্থানাঙ্ক লাগবে? এখানে 3টা স্থানাঙ্ক লাগবে। তাহলে তার স্বাধীনতার মাত্রা হলো 3। মানে একটা গতীয় সংস্থা বা একটা সিস্টেম তার চলার ক্ষেত্রে তার যতগুলি স্বাধীনতা থাকে সেটা হলো তার স্বাধীনতার মাত্রা। এখন আমরা এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে
আমরা জানি তার স্বাধীনতার মাত্রা হবে কয়টা, তাহলে তার যতগুলো তার চলার স্বাধীনতা আছে সেটা হবে তার স্বাধীনতা। পরমাণু গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা হবে 5, 3টা হবে তার রৈখিক গতির জন্য, 2টা হবে তার ঘূর্ণন গতির জন্য। আর বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হবে 6। তা আসো আমরা এগুলো কিভাবে আমরা যদি একটু ব্যাখ্যা করতে চাই। এক পারমাণবিক গ্যাস, যেমন আমি যদি শুধু হাইড্রোজেন যদি বিবেচনা করি এক পরমাণু, তাহলে তার এই যে তার বিচরণ করার তার স্বাধীনতাটা তোমার কি কেমন আছে, তার বিভিন্ন ঠিক তেমনি সে ওয়াই অক্ষ বরাবর বিচরণ করতে পারে, ঠিক তেমনি সে জেড অক্ষ বরাবর বিচরণ করতে পারে। তাহলে তার স্বাধীনতার আছে 3টা, সেই জন্য তার স্বাধীনতার মাত্রা হইল কটা? 3টা। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম এক পারমাণবিক গ্যাসের জন্য তার স্বাধীনতার মাত্রা হলো কোনটা? 3টা। এবার আসো দ্বিপারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা বলছে আমরা 5টা। আমি বলছিলাম 3টা আসে তার রৈখিক গতির জন্য আর 2টা আসে তার ঘূর্ণন গতির জন্য। তো কিভাবে 5টা হয় আমরা যদি দেখি, যেমন দ্বিপরমাণু, আমি যদি এক অণু হাইড্রোজেন বিবেচনা করি, হাইড্রোজেন, তাহলে আমরা জানি যে তাদের মধ্যে বন্ডিংটা এইভাবে থাকে, হাইড্রোজেন অণু সরলরৈখিক বন্ধনটা থাকে। তাইলে এই হাইড্রোজেন অণুটা দেখো, সে যেমন এই হাইড্রোজেনটা হলো দ্বিপরমাণু হাইড্রোজেন অণু H2, যেটা আমরা যেটা বলি H2, আর এটা একটা পরমাণু, আমরা ধরছি H2। তাহলে এটা এরকম বন্ড ফর্ম করে তারা। তাইলে সে যেমন দেখো, সে যেমন তার এক্স অক্ষ বরাবর যেমন সে মুভ করতে পারবে, সে ওয়াই অক্ষ বরাবর মুভ করতে পারবে, সে জেড অক্ষ বরাবর মুভ করতে পারবে, বা সে যদি এরকম কোনাকুনি মুভ করতে পারবে ইচ্ছা করলে সে এরকম কোনাকুনি মুভ করতে পারবে। তাইলে সে যদি সরলরৈখিক পথে চলে, সে এক্স অক্ষ বরাবর চলতে পারে, ওয়াই অক্ষ বরাবর চলতে পারে, জেড অক্ষ বরাবর চলতে পারে, বা যদি সে তির্যকভাবে চলে, তাইলে রৈখিক গতির জন্য তার স্বাধীনতার মাত্রা হলো এখানে কয়টা? 3টা। রৈখিক গতির জন্য তার স্বাধীনতার মাত্রা হলো কয়টা? 3টা। এখন আসো তার ঘূর্ণন গতির জন্য স্বাধীনতার মাত্রা বলছে 2টা। তাহলে এটা কিভাবে দেখো, তোমরা একটা জিনিস দেখো, এই হাইড্রোজেনটার গঠনটা যেহেতু সরলরৈখিক, তাইলে ধরো সে এরকম এক্স অক্ষ বরাবর আছে, সাপোজ ধরো সে এরকম এক্স অক্ষ বরাবর আছে, তাহলে সে যদি এক্স অক্ষ বরাবর থাকে, যেই অক্ষ বরাবর থাকে সেই অক্ষ বরাবর তো সে কোনো ঘুরতে পারে না, কারণ সে ওই অক্ষ বরাবরই আছে। ওই অক্ষ বরাবর তার কোনো দূরত্ব যেহেতু থাকে না। আসলে তোমরা যদি এটা বিবেচনা করো, মানে এখানে তো ওই অক্ষ বরাবর তো সে কোনো দূরত্ব অতিক্রম করে না। আমরা গতিশক্তির সমীকরণ জানি E = ½ of I ওমেগা স্কয়ার। আবার আমরা I সমান জানি হলো কি mr² ওমেগা স্কয়ার, এটা আমরা জানি। তো তাইলে দেখো, এই অক্ষ বরাবর সে এক্স অক্ষ বরাবর আছে, তার গঠনটা সরলরৈখিক, সে এক্স অক্ষ বরাবর আছে, তাহলে এক্স অক্ষ বরাবর সে কি কোনো দূরত্ব যায়? সে কোনো দূরত্ব যায় না, কারণ সে তখন ওই অক্ষ বরাবরই থাকে। তাহলে দূরত্ব যদি 0 হয়, আরটা যদি 0 হয়, তাহলে তার সব 0 হয়ে যায়। তার ঘূর্ণন গতিশক্তি, এটার ঘূর্ণন গতিশক্তির সমীকরণ আমরা জানি, তাইলে তার এখানে ঘূর্ণন গতিশক্তিটা 0 হয়। তাহলে তোমরা যে জিনিসটা তোমরা এখানে খেয়াল করলা, যে এই যে হাইড্রোজেন দ্বিপরমাণু, এটা যখন তোমার কি, সে যখন এক্স অক্ষ বরাবর থাকে, সেই অক্ষ বরাবর তার কোনো ঘূর্ণন গতি থাকে না। তাহলে তার ঘূর্ণন গতি কোন অক্ষ বরাবর থাকতে পারে? ওয়াই অক্ষ বরাবর থাকতে পারে, আর জেড অক্ষ বরাবর থাকতে পারে। তাইলে এটা হাইড্রোজেন পরমাণু দ্বিপরমাণু গ্যাসের গঠনটা যেহেতু সরলরৈখিক, সে যেই অক্ষ বরাবর থাকে সেই অক্ষ বরাবর তার কোনো ঘূর্ণন গতি থাকে না। তার ঘূর্ণন গতি থাকবে বাকি 2টা অক্ষ বরাবর, যেমন আমরা ধরলাম কি ওয়াই অক্ষ বরাবর আর জেড অক্ষ, এই 2টা অক্ষর ঘূর্ণন গতি থাকে। তাইলে আমরা দেখো দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, তাদের রৈখিক ভাবে চলার স্বাধীনতা থাকে কোনটা? 3টা। রৈখিক গতির জন্য তার থাকে কটা? 3টা। আর ঘূর্ণন গতির জন্য থাকে তার 2টা। তাহলে তার স্বাধীনতার মাত্রা হলো কোনটা? 5টা। এবার আসো আমরা বহু পরমাণু, যেমন 3, 4, 5, 6 এরকম বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে আমরা স্বাধীনতার মাত্রাটা কত আমরা যদি সেটা দেখতে চাই, যেমন ধরো কার্বন ডাই অক্সাইড, তারপরে ওজোন, তারপরে মিথেন। হ্যাঁ, আমরা যদি লিখি কার্বন ডাই অক্সাইড, ওজোন, মিথেন, এগুলো ক্ষেত্রে এগুলো বহু পরমাণু। তাহলে এদের স্বাধীনতার মাত্রাটা কত হবে? আমরা যদি এদের স্বাধীনতার মাত্রাটা যদি আমরা বের করতে চাই, তোমরা এখানে আসো, আমরা দেখবো যে তাদের গঠনটা কি রকম। যেমন ধরো ওজনটা
তোমরা দেখো তাদের গঠনটা এরকম ত্রিমাত্রিক, তাদের গঠনটা ত্রিমাত্রিক গঠন থাকে ওজনের ক্ষেত্রে। তাহলে আমরা যদি তার স্বাধীনতার মাত্রা চিন্তা করি, রৈখিক গতির জন্য তার তিনটেই থাকবে, তাহলে ঘূর্ণন গতির জন্য তার কয়টা হবে আমরা যদি সেটা দেখতে চাই। যেমন ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হলো ধরো এটা আমার জেড অক্ষ। তাইলে এই এই জিনিসটা আমার যেই অক্ষ বরাবর থাকবে ওজন, ধরো যেই অক্ষ বরাবর থাকে, দেখো সেই অক্ষ বরাবর তার একটা স্ট্রাকচারের কারণে, কারণ তার গঠনটা সরলরৈখিক না, তাইলে তার এই স্ট্রাকচারের কারণে তার এখানে এই অক্ষ বরাবর তার একটা ঘূর্ণন গতি থাকে। আমি যেটা আগে দেখাইছিলাম যে হাইড্রোজেনটা যখন সরলরৈখিক পথে থাকে তখন সেই ক্ষেত্রে সে কোনো দূরত্ব অতিক্রম করে না, সে কোনো দূরত্ব অতিক্রম না করার কারণে ওই অক্ষ বরাবর তার কোনো ঘূর্ণন থাকে না, থাকে তার বাকি দুটো অক্ষ বরাবর। কিন্তু এই ক্ষেত্রে সে যেই অক্ষ বরাবর থাকে সেই অক্ষ বরাবর তার একটা দূরত্ব থাকে, তাহলে সেই অক্ষ বরাবর তার একটা ঘূর্ণন গতি থাকে। তো তাইলে সে যেমন এক্স অক্ষ বরাবর থাকবে, ওয়াই অক্ষ বরাবর থাকবে, জেড অক্ষ বরাবর থাকবে। তো তাইলে সেই জন্য তার রৈখিক গতির জন্য তোমার কি আমার হলো কটা? তিনটা। আর ঘূর্ণন গতির জন্য তিনটা। তাইলে স্বাধীনতার মাত্রা হলো কটা? ছয়টা। তাইলে আমরা স্বাধীনতার মাত্রা বলতে আমরা যেটা বুঝলাম, কোন একটা গতীয় সংস্থা বা সিস্টেম তার বিচরণ করার যতগুলো স্বাধীনতা থাকে সেটা হলো তার স্বাধীনতার মাত্রা। আর স্বাধীনতার মাত্রা আমরা দেখছি তোমার কয়টা? স্বাধীনতার মাত্রা আমার থাকে কয়টা? এক পারমাণবিকের জন্য আমি বলছি তিনটা, দ্বিপরমাণুকের জন্য আমি বলছি পাঁচটা, বহু পরমাণুকের জন্য স্বাধীনতার মাত্রা হলো কত? 6। তা আশা করি তোমরা এগুলো বুঝছো আমাদের স্বাধীনতার মাত্রা। আমরা এখন দেখব শক্তির সমবিভাজন নীতি। আমরা এখন দেখব শক্তির সমবিভাজন নীতি। তাইলে শক্তির সমবিভাজন নীতিতে আসলে কি বলছে যে কোন একটা সিস্টেম যদি সে একটা তাপীয় সাম্য অবস্থায় থাকে তাইলে তার মোট শক্তিটা প্রতিটা স্বাধীনতার মাত্রার মধ্যে সমান ভাগে ভাগ হবে। প্রিয় শিক্ষার্থী, আমি কি বলতেছি তোমরা একটু খেয়াল করো। আমরা যেটা বলছি যে কোনো একটা গতীয় সিস্টেম যদি সে একটা তাপীয় সাম্য অবস্থায় থাকে তাহলে সেই ক্ষেত্রে তার মোট যে শক্তিটা থাকবে সেই শক্তিটা প্রতিটা স্বাধীনতার মাত্রার মধ্যে সমান ভাগে ভাগ হবে এবং প্রতিটা ভাগে তোমার কত থাকবে? হাফ অফ কেটি। প্রতিটা স্বাধীনতার মাত্রার মধ্যে সমান ভাগে ভাগ হবে এবং প্রতিটা ভাগে থাকবে কত? হাফ অফ কেটি। আমরা এই কথাটা বলছি। তো তাহলে এখন তোমরা দেখো প্রতিটা ভাগে যদি হাফ অফ কেটি থাকে স্বাধীনতার মাত্রার মধ্যে, যেমন এক পরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা থাকে তিনটা অক্ষ বরাবরই তার শক্তিটা থাকবে হাফ অফ কেটি, হাফ অফ কেটি, হাফ অফ কেটি, এরকম তিনটা থাকবে, আমরা সেটা বললাম। এখন এই কথাটা যে সত্য সেটা যদি আমরা প্রমাণ করতে চাই আমরা এটা প্রমাণ করতে পারবো। তোমরা ইতিমধ্যে একটা জিনিস জানো যে যখন একটা জিনিস তাপীয় সাম্য অবস্থায় থাকে তাহলে একটা অণুর বিভিন্ন অক্ষ বরাবর তার যে গড়বেগটা থাকে, সেই গড়বেগের বর্গমানটা তোমার কি থাকে? সমান থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি কি বললাম যে কোনো গতীয় সংস্থা যদি তাপীয় সাম্য অবস্থায় থাকে বিভিন্ন অক্ষ বরাবর, যেমন আমি এক্স অক্ষ বরাবর ধরছিলাম u1 v1 w1, তার বেগের বর্গমানটা সমান থাকে তাপীয় সাম্য অবস্থায়। তো তাইলে আমরা যদি তার বিভিন্ন অক্ষ বরাবর তার গতিশক্তিটা যদি বিবেচনা করি, গতিশক্তিটাও সমান থাকবে। যেহেতু এটা সমান থাকে তাই আমি লিখতে পারবো হাফ m u1 স্কয়ার হাফ m v স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ m w স্কয়ার। এটা আমরা লিখতে পারবো, তোমরা এটা জানো। আমি আগে আমরা যখন পড়াইছি তখনই আমরা বলছি যে একটা অণু যদি বিবেচনা করি, এক্স অক্ষ বরাবর তার বেগের মানকে ধরছিলাম u1, ওয়াই অক্ষ বরাবর বেগের মানকে ধরছি v1, জেড অক্ষ বরাবর বেগের মানকে ধরছি w1। তাহলে বিভিন্ন অক্ষ বরাবর তার বেগের বর্গমানটা সমান থাকে। তাইলে আমরা এখান থেকে হাফ m এটা লিখতে পারি। তোমরা আবার এটা জানো c স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস w স্কয়ার। তো যেহেতু এই তিনটা সমান, তাহলে আমি এই তিনটাকে আমি যদি u ধরি তাহলে আমি এটাকে লিখতে পারবো 3u স্কয়ার। তাহলে আমি u স্কয়ার ইজ ইকুয়াল টু 1/3
সি স্কয়ার আমরা এটা লিখতে পারবো প্রিয় শিক্ষার্থী। তাহলে তোমরা এটা বুঝছো, আমরা এখান থেকে ইউ স্কয়ার সমান 1/3 সি স্কয়ার আমরা এটা লিখতে পারবো। তাইলে আমি যদি এখন এই ইউ স্কয়ারের মানটা যদি আমরা যদি এখানে বসাই, তাহলে আমার এই সমীকরণে তোমার কি আসবে দেখো। আমি যদি এই ইউ স্কয়ারের মানটা যদি এখানে বসাই, তাহলে আমার এখানে আসতেছে কত দেখো, হাফ অফ এম ইউ স্কয়ারের পরিবর্তে বসাবো 1/3 সি স্কয়ার, এটা বসাইছি। ঠিক আছে, আমরা দেখো একটু আগে আমরা প্রুভ করছি হাফ এম সি স্কয়ার ইজ ইকুয়াল টু 3/2 কেটি, এটা আমরা আজকেই প্রুভ করছি। হাফ এম সি স্কয়ার ইজ ইকুয়াল টু 3/2 কেটি, এটা এখানে বোল্টজম্যান ধ্রুবক, এটা আমরা আগেই প্রুভ করছি। তাহলে তোমরা যদি দেখো এখানে হাফ এম সি স্কয়ার, এটার পরিবর্তে আমি যদি দেখি 3/2 কেটি, তাহলে আমার এখানে কত থাকতেছে দেখো, 1/3, এটা আমরা লিখতে পারি 3/2 কেটি। তাহলে 3 কেটে কাটা গেলে আমার কত থাকে, হাফ অফ কেটি। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা যেই শক্তির সমবিয়োজন নীতিতে আমরা যে কথাটা বলছি যে মোট শক্তিটা প্রতিটা স্বাধীনতা মাত্রার মধ্যে সমান ভাগে ভাগ হয় এবং সেটা তোমার কত থাকে, প্রতিটা স্বাধীন সেটা কত, হাফ অফ কেটি। আমরা দেখলাম দেখো, এটা এক্স অক্ষ বরাবর ধরছি, এক্স অক্ষ বরাবর শক্তি সমান ওয়াই অক্ষ বরাবর শক্তি সমান জেড অক্ষ বরাবর শক্তি ইকুয়াল টু কত, হাফ অফ কেটি। তাহলে প্রতিটি স্বাধীনতার মাত্রার মধ্যে শক্তি সমান ভাগে ভাগ হয় এবং সেটা কত ছিল, হাফ অফ কেটি। আমরা এখান থেকে এটা প্রুভ করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা সবাই ভালো মতো বুঝছো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, যোগাযোগ করলে আমরা চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার জন্য। তো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।